গণহত্যার বিচার আর জনগণের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন প্রেস সচিব। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সকল ধরনের অপতৎপরতা কঠোর হস্তে দমন করা হবে। SM আরিফের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে ফেব্রুয়ারিতে হরতাল অবরোধ সহ নানা কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো, এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরো মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। এ সময় জুলাই গণহত্যায় বেশ কয়েকজন সাংবাদিকের নামে হত্যা মামলার বিষয় নিয়েও প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। একটা ভিকটিম ফ্যামিলি কেস করেছে এবং সেই ক্ষেত্রে আমরা মোরালি ওই ভিকটিম ফ্যামিলিকে যে বলতেও পারি না যে না আপনি কেসটা করেন না। তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার ইয়েতে আছি এবং মাত্র 4 জন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, বাকি আপনি দেখেন কারো কেউ তো অ্যারেস্টও হয়নি, ঠিক না? তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারাসমেন্টের শিকার না হন। সংবাদ সম্মেলনে প্রেস এক্রিডিটেশন কার্ডের নতুন নীতিমালা প্রণয়নে সরকারের প্রস্তাবনা তুলে ধরেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এমন একটা ব্যবস্থা রাখতে চাই যাতে কোনো একটা পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক এবং মোট রিপোর্টার তাদের সংখ্যার উপর ভিত্তি করে আসলে সর্বোচ্চ 30% অথবা 15 জন এরকম একটা বিধান করার সুপারিশ করা হচ্ছে। নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দিনাজপুর ও জয়পুরহাটে অপ্রীতিকর ঘটনার বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপ প্রেস সচিব। নারীদের ফুটবল কোনোভাবে ব্যাহত হোক এটা সরকার চায় না। SM আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে বেশ কিছু উদ্যোগ নেবে বিএনপি, যাকে আন্দোলন বা সমালোচনা দুটোই করা যেতে পারে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করলে তার কারণ জনগণের কাছে তুলে ধরতে হবে। এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। ইউসুফ আলীর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই বিপ্লবে যে গণহত্যা হয়েছে তার বিচার যে কোনো মূল্যে করতে হবে। আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না, করতে দেয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে তো আমরা পরিষ্কার বলেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে। তার সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনেরও তো বিচার করতে হবে। গণহত্যার বিচার হলেও এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সোচ্চার নই, কেউ তেমন উচ্চারণ করছে না। বিচ্ছিন্নভাবে যদি বলে অমুককে নির্বাচন করতে দেব না, আইন কি বলে? নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটা তো মাথায় রাখতে হবে। নির্বাচনের ব্যাপারে যে কোনো ধরনের ঘড়িমসি জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। আমাদের জন্য ফরজ, এই জাতির জন্য ফরজ যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের মানুষের মধ্যে সৃষ্ট যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে সেটাকে ধরে রাখবো এবং এটাকেই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। এখানে ফাটল সৃষ্টি হয়, অনৈক্যের সৃষ্টি হয়, সেরকম কোনো পদক্ষেপ যেন আমরা না নিই। সেই জন্য নির্বাচন যদি বিলম্বিত হয়, কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রক্রিয়া বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহলে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে প্রস্তাবিত 31 দফা নিয়ে যশোর, নড়াইল ও ঝিনাইদহ বিএনপির প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। মাহবুব সৈকতের রিপোর্ট। যশোর, নড়াইল এবং ঝিনাইদহ জেলার তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচির উপর কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেবলমাত্র দেশের মানুষের কল্যাণের জন্যই প্রণয়ন করা হয়েছে বিএনপির এই 31 দফা কর্মসূচি। এই 31 দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই, শুভ পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, যেটি মানুষ প্রত্যাশা করে। এখন এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে। এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে প্রথমে। আগামীতে দেশের জন্য ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে বলেও দাবি করেন তিনি। যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয় তাহলে সেভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করতে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন দলের শীর্ষ এই নেতা। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই, দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। দেশের মানুষের আস্থা ধরে রাখতে দলীয় নেতাকর্মীকে নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের, যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লিখেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলের ঐক্যের উপরও জোর দেন তারেক রহমান। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ভারতের সাথে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে সীমান্ত সম্মেলনে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশে টোনটা ভিন্ন হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যা, কাঁটাতারের বেড়া সহ কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না ভারতকে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয়ের সভা। সভা শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তসমূহ তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, ভারতের সাথে সম্পাদিত সীমান্ত সংক্রান্ত সকল ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে সীমান্ত সম্মেলনে। যে ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় জিরো লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে, ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এই ধরনের এরকম 2-4টা অসম চুক্তি, এইগুলি কেন তো বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, অবৈধ মাদকদ্রব্য, বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে এবার কথা বলার টোনটা আলাদা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দেওয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা, এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি কি বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। এখন হলো কি নূতনত্বটা হলো ওটা
যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। পরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত হত্যা, বেড়া নির্মাণ সহ কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না ভারতকে। এই চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, 5 আগস্ট সহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ অবিচার লালন করা। অবিচারে যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি। ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি নির্মূল করতে হবে। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমার বিশ্বাস আমরা যদি ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের এই ক্ষমতার প্রয়োগটা, যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি, সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। ক্ষমতাটাকে মনে করতে হবে আমাদের দায়িত্ব। তরুণদের চিন্তা ভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বললেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী 1 দশকের স্বৈরশাসনে অবসান হতো না। এ সময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। সকালে কাকরাইলে ওয়েস্টলিট ফ্লাওয়ার স্কুল জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে মন্তব্য করেন তিনি। সার্জিস বলেন, অভ্যুত্থানের পর চিন্তা ভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। তরুণরা যেভাবে চায় সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না। যেই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের হাতে ১,৫০০ শহীদের রক্ত, লক্ষাধিক ভাইয়ের রক্ত লেগে আছে, সেই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই বাংলাদেশে নতুন করে প্রোগ্রাম দেয়। যদি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল, তারা যদি হায়না হয়, হানাদার বাহিনী হয়, তাহলে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা এই 24-এর সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী। রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সকাল থেকে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনে টিকিট বিক্রি দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। SM আরিফের আরেকটি রিপোর্ট। সরকারের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি প্রত্যাহারের পর সারা দেশে রেল চলাচল এখন স্বাভাবিক। দীর্ঘ প্রায় 30 ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচলে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে, যদিও শিডিউল বিপর্যয়ের কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় তাদের। হ্যাঁ, শিডিউল তো অবশ্যই বিপর্যয় আছে, আধা ঘন্টার মতো বসে রয়েছে, ট্রেন ছাড়ে নাই। এখন শুনতেছি এখানে এসে অনেকের কাছে যে কেউ টিকিট কিনছে কিন্তু অনিশ্চয়তার কারণে আবার বিক্রি করে দিয়েছে, যে যেতে পারে কি না পারে যদি ট্রেন আবার বন্ধ থাকে। যারাই আন্দোলন করবে আমি অনুরোধ করব জনভোগান্তি যেন সৃষ্টি না করে, আন্দোলন করুক, নির্দিষ্ট একটা সময় দিক এবং আগে জানাই দিক যে অমুক দিনে ট্রেন চলবে না। তাহলে আমাদের যে টিকিট কাটা ছিল, আমরা যে যেমন আমার ট্রেনের টিকিট ছিল রাজশাহী থেকে 7টায়, অথচ ওখানে দেখলাম যে প্রচুর গ্যাঞ্জাম। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বুধবার ভোর 6:30 থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। স্টেশন ম্যানেজার জানান, প্রায় প্রতিটি যাত্রায় কিছুটা শিডিউল বিপর্যয় ঘটেছে। আমাদের ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা সবচেয়ে বেশি বিলম্বে গেছে, 4 ঘন্টা বিলম্বে গেছে। এটা আপনারা জানেন এটার গতকাল কফ ডে ছিল, আজকে এটা সার্ভিসিং ডে ছিল। সার্ভিসিং করে ওয়াশপিট করে তারপরে এই ট্রেনটা যাওয়ার কারণে এটার বেশি বিলম্ব হয়েছে। তিনি জানান, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে একদিনে কমলাপুর স্টেশনে লোকসান হয়েছে 1 কোটি টাকার বেশি। একদিনে ঢাকা স্টেশনের 1 কোটি 15 থেকে 20 লাখ টাকা আর্নিং হয় বা টিকিট বিক্রি হয়, সেটা কালকে করা যায় নাই। আপনারা জানেন ট্রেন চলাচল না হওয়াতে গতকালকে যে সকল ট্রেন চলাচল করে নাই সেগুলো 100% রিফান্ডের ব্যবস্থা রাখছি। অনলাইনের টিকিটের রিফান্ড অনলাইনে এবং কাউন্টার টিকিটের রিফান্ড কাউন্টারে হচ্ছে। দ্রুতই শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার প্রত্যাশা জানান কমলাপুর রেল স্টেশনের এই স্টেশন ম্যানেজার। SM আরিফ, মাই টিভি, ঢাকা। হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বরিশাল রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 15টি রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন
যাত্রীরা সকাল 6টা থেকে কর্মবিরতি শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে ছাত্ররা রূপাতলী শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয়ে কয়েকটি বাস ভাঙচুর করেছে। এর আগে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বলে চালকের সহযোগে হাফ ভাড়া না নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করছে। ভোলাচর ফ্যাশন সড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও বাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বাস মালিক সমিতির আহ্বানে বাস ধর্মঘট শুরু হয়। এ সময় অন্যান্য যানবাহন চলাচল করলেও বাস ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস ধর্মঘট চলাকালে বেলা 11টার দিকে বাস স্ট্যান্ড এলাকায় সিএনজি অটোরিকশা চলাচল করার সময় অতর্কিত হামলা চালানো হয়। সময় বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের সাথে সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে 5টি সিএনজি অটোরিকশা অগ্নিসংযোগ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ। পরে পুলিশ প্রশাসন দুই পক্ষকে সরিয়ে দেয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিক নেতা আলী আজিমের মুক্তির দাবিতে প্রশাসনের আশ্বাসে ট্যাঙ্ক লরি শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সিদ্ধান্তে নেতৃবৃন্দ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরে আজ সকাল 8টা থেকে পুনরায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোয় ট্যাঙ্ক লরিতে জ্বালানি তেল লোড শুরু হয়। এছাড়া 3 ডিপো সকল ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বাভাবিক থাকে। সকাল 9টায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করেন সাংগঠনিক সভাপতি এনাম মুন্সি। আজকে ডিপো খুলেছে, ডিপো খোলা ছিল কিন্তু আমাদের একটু কারণে গাড়ি লোড বন্ধ ছিল। তবে আজকে সকাল থেকে গাড়ি লোড শুরু হয়ে গেছে, লোড শুরু হয়েছে, কিছু গাড়ি বেরোয় গেছে। আইজিপি বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমা আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। এবার ইজতেমায় প্রায় 7,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলিগের কাজে নিয়োজিত প্রায় 10,000 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। দুপুরে বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুরো ইজতেমা ময়দানকে 335টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমা এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। একই সাথে আমরা আবার মনে করব যে এখানে রাষ্ট্রের বাহিনী হিসাবে আমাদের তো ম্যান্ডেটই আছে নিরাপত্তা রক্ষার। বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে কারাবরণকারী যেসব সদস্যরা সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তারা সবাই নির্দোষ নয়, এমন দাবি করেছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারবর্গ ও বেঁচে ফেরা সেনা অফিসাররা। মহাখালীতে রাওয়া ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে তারা পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি কোনো অপরাধীরা যেন পার না পায় তা নিশ্চিত করার দাবি জানান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগে কারাবরণকারী বিডিআর সদস্যদের সম্প্রতি জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা এবং বেঁচে ফিরে আসা অফিসারগণ। আমরা 8টা ফ্যামিলি ছিলাম, ঠিক আছে, ওই বিল্ডিং এর 6টা ফ্যামিলি শহীদ হয়েছেন। এ সময় স্মৃতিচারণ করেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের সেই ভয়াল ঘটনার। যে দুইজন আমাদেরকে নিয়ে যাচ্ছিল তাদেরকে বলে যে এদেরকে কই নিয়ে যাচ্ছিস, তারা উত্তর দিয়ে কোয়ার্টার গার্ডে নিয়ে যাচ্ছি। সাথে সাথে আরেকজন এসে বলে অফিসারের রক্ত দিয়ে তো কোয়ার্টারে নিয়ে যাওয়ার দরকার নেই, এদেরকে এখানেই ধরে মারা ফেলি। সাইফের পেটে 4টা গুলি, যে সাইফকে আমি সকালবেলা নাস্তা করিয়ে আমি ইউনিফর্ম পরিয়ে দিয়েছি। যৌথ সংবাদ সম্মেলনে জেলখানা থেকে মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বিষয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। তৎকালীন সরকার কর্তৃক গঠিত আনিসুজ্জামান তদন্ত কমিশন, সেনাবাহিনী কর্তৃক গঠিত সেনা তদন্ত, সিআইডি তদন্ত এবং বিডিআর ইউনিটের তদন্তে রাজনৈতিক কারণে পেছনের ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসেনি। তবে তাদের তদন্তে বিপদগামী বিডিআর জওয়ানদের সরাসরি অংশগ্রহণে 25 ও 26 ফেব্রুয়ারির ম্যাসাকার সংগঠিত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপদগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। অপরাধীরা যাতে কোনোভাবেই পার না পায় এবং পাশাপাশি সুষ্ঠুভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের একান্ত দাবি
সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত বাহিনীটিকে কলঙ্ক মুক্ত করা হোক। বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বিডিআর ম্যাসাকারের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র জড়িত আছে বলে জাতি বিশ্বাস করে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ সংবাদ। শুল্ক হ্রাস, আমদানি সহ সরকারের নানা পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণহীন চালের বাজার। মাত্র এক মাসের ব্যবধানে মানভেদে বিভিন্ন চালে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। কয়েকটি কর্পোরেট কোম্পানি চালের বাজারে নামার পর বাজার অনেকটা তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন মিল মালিক সহ আড়তদাররা। মিল মালিকরা বলছেন বন্যা সহ আমদানি না হওয়ায় বাড়ছে চালের দাম। SM তানভীরের বিশেষ রিপোর্ট। দেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। সরকার কারসাজির অভিযোগ তুলে শুল্ক হ্রাসসহ আমদানির অনুমতি দিলেও 2-1 টাকা কমে আবারও বেড়ে যায় দাম। মাত্র এক মাস ব্যবধানে চিকন চাল কেজি প্রতি 10 থেকে 12 টাকা এবং মোটা চাল 5 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। আড়তদাররা বলছেন তাদের বিরুদ্ধে মজুদের অভিযোগ ভিত্তিহীন। উল্টো বাড়তি দামে কিনে বাড়তি দামে বিক্রয় করতে হচ্ছে তাদের। ক্রাইসিস দেখা ওই ধানের দাম বাড়তি, এরা ধানের দাম বাড়াই দিছে, মিলাররা চালের দাম বাড়াই দিছে। আমাদের এখানে কোনো স্টক ব্যাপার না, স্টক হলো মিলের। আমি যদি একটা মিলে চাই 10 গাড়ি চাই 10 গাড়ি দিয়ে দেবো। আমার যদি চান 5 গাড়ি চাই দিতে। এখন শিক্ষিত ফ্যামিলির দিকে ঢুকে গেছে গাই ব্যবসা। আগে মূর্খ ছিল, অনেক ভালো ছিল। বাড়তি দামে চাল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। আমরা এখন চলার মতে নাই, আমাদের ডাল দিয়ে ভাত খেতে কষ্ট হয়ে যায়। সব জিনিসের দাম বাড়ছে, কামও কম। চাউলের দর, তেলের দর, আনতারি বাড়ছে, এগুলো তো আমরা চলা খুব মুশকিল। খুচরা কিনি 65 টাকা। যারা দিন মজুরি থাকে খুব কষ্ট। ঘর ভাড়া দেবো না, চলো না খাবো। কর্পোরেট কোম্পানি ও আড়তদার একে অপরের দিকে অভিযোগের তীর ছুটছেন। অভিযোগের তীর মিল মালিকদের দিকে থাকলেও তারা বলছেন গেল বছর বন্যা হওয়ায় ধানের আবাদ কম হয়েছে। একই সাথে কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের কারণে বাড়ছে ধান ও চালের দাম। এই বছরে বাজারটা মূলত আগে থেকে বৃদ্ধি হয়ে গেছে, কারণ সরকারও একটা ধান কেনার যে একটা রেট দিছে, বেশি রেট, এই রেটের উপরেই বাজারটা আর নিয়ন্ত্রণ হলো না বা কমেও নেই। আবার বিভিন্ন জায়গায় বন্যার কারণে ধান টান মার হয়ে গেছে। ধানের বাজার অস্থিতিশীল আছে এবং তার সঙ্গে যোগ হয়েছে কর্পোরেট কোম্পানিগুলো এখন চাউল বিক্রি করছে না, শুধুমাত্র ধান কিনে যাচ্ছে। একজন মজুতদার হিসাবে তারা যে কাজ করার দরকার সেই কাজ করছে, তারা রানিং কোনো সেল করছে না। এই রানিং সেল না করার কারণে এবং শুধুমাত্র ধান কিনে যাওয়ার কারণে বাজারে তার প্রভাব পড়েছে। আমদানি বৃদ্ধি সহ চালের বাজার নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। চালের উপর আমাদের সবসময় নজর রাখতে হবে এবং সে রাখতে গিয়ে আমাদের উৎপাদন থেকে বাজারে বিক্রয় পর্যন্ত এটাকে মনিটর করতে হবে। প্রয়োজনের ক্ষেত্রে আমদানিকেও মনিটর করতে হবে। ব্যবসায়ীদের, কর্পোরেটদের উপরে তার ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা নিশ্চিত করতে আসলে মেকানিজমটা আরও শক্তিশালী হওয়া দরকার বলে আমি মনে করি এবং সেটা আরও বেশি অ্যাগ্রেসিভলি চালু করা উচিত, কারণ এদেশের গরিব মানুষের সংখ্যা বিশাল। SM তানভীর, মাই টিভি, ঢাকা।